2019 সাল থেকে এসএসসিতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু সুপারিশ শিক্ষাবিদদের মানোন্নয়নের স্বার্থে বাস্তবায়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় 1.25 লাখ। প্রার্থী বাছাইয়ে আধুনিক নগর ব্যবস্থা গুরুত্ব পাচ্ছে নতুন ভোটারদের কাছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে শহরে 144 ধারা জারি, পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যুর আত্মসমর্পণ, 22টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি জমা। এবং ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় রিট ফার্মাসিউটিক্যালসের 5 আসামির সবাই খালাস। তদন্তের গাফিলতিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, রায়ে আদালত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফাহমিদা মৌটু। 2019 সাল থেকে এসএসসিতে সকল বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া, পাবলিক পরীক্ষায় বিষয় কমানো এবং নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নের মানোন্নয়নে প্রশ্ন ব্যাংক তৈরির সুপারিশ করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা। মাধ্যমিক শিক্ষা সহ দেশের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নে এসব সুপারিশ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্প্রতি শিক্ষাবিদদের নিয়ে দুদিন ব্যাপী সেমিনার শেষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ও শিক্ষাবিদরা একথা জানান। বর্তমান শিক্ষা পদ্ধতিতে পাবলিক পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার পাশাপাশি বড় স্কোর করতে শিক্ষার্থীদের কোচিং সেন্টারমুখী হওয়ার প্রবণতা বেড়ে চলেছে। এছাড়া বইয়ের বোঝা ও বিষয়সমূহের অতিরিক্ত চাপে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এসব বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মানের পরীক্ষা পদ্ধতি প্রণয়ন সহ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংস্কারে শিক্ষাবিদদের দেয়া সুপারিশমালা গ্রহণ ও তা বাস্তবায়নের কথা জানান শিক্ষামন্ত্রী। 2019 সালে সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা যেতে পারে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, চারু ও কারুকলা, কেরিয়ার শিক্ষা বিষয়গুলো পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে এই বিষয়গুলো বিদ্যালয় পর্যায়ে সম্পূর্ণভাবে ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনা যেতে পারে। এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের মান উন্নয়নের লক্ষ্যে আইটেম ব্যাংক তৈরি করা যেতে পারে। সবগুলোকেই ব্যবহার করে আমরা এই কাজগুলো করে যাব যাতে এটা বিশ্বমানের পর্যায়ে আমরা বুঝতে পারি। শিক্ষাবিদরা বলেন, এসব সুপারিশমালা বাস্তবায়ন হলে গাইড বই ও কোচিং সেন্টার বাণিজ্য কমে আসবে। পরীক্ষায় স্কোর বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ অপরিহার্য বলে জানান শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল। এমন একটা জায়গায় শিফট করতে পারি যারা আসলে জিপিএ 5 পাওয়ার যোগ্য তারা জিপিএ 5 পাবে। সেখানে আমরা আসলে স্ট্যান্ডার্ডাইজ করতে পারি যে জায়গাটাতে আমরা যদি বসাই মানদণ্ডটা, তখন যারা নাকি হয়তো মার্কস কম পেয়েছে কিন্তু জিপিএ 5 পাওয়ার যোগ্য তাদেরকে আমরা নিয়ে আসতে পারি। কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে এই যে কোচিং বাণিজ্য এবং গাইড বইয়ের দৌরাত্ম্য এ দুটোই কমবে বলে আশা করছি। এদিকে বানান ভুল কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের কাছে বই আকর্ষণীয় ও সহজবোধ্য করতে বিশেষজ্ঞরাই বই লিখবেন বলে জানান শিক্ষাবিদ আব্দুল্লাহ আবু সাইদ। পাঠ্য বইয়ের কারণে ছেলেমেয়েরা আটকে যায়, বানান ভুল, অস্পষ্ট বহু রকম জিনিস থেকে যায়। সুতরাং পাঠ্য বইকে যদি আমরা রমণীয় করে তুলতে পারি, মজাদার করে তুলতে পারি, তাহলে পরে তো সেই জন্য আমাদের ওখানে সিদ্ধান্ত হলো যে বিশেষজ্ঞরা লিখবেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশও করেন শিক্ষাবিদরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন ভোটার বেড়েছে প্রায় 1.25 লাখ। আর যুগের সাথে তাল মিলিয়ে নারী কাউন্সিলর সহ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে আছেন শতাধিক নতুন মুখ। তবে নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নতুন ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে আধুনিক নগর ব্যবস্থা। মেয়র ও তার সহযোগীদের কাছে প্রত্যাশার ফুলঝুরি নয়, তাদের চাওয়া বাস্তবসম্মত উদ্যোগ। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেই পোস্টার কিংবা মাইকিং, শুরু হয়নি সে অর্থে কোনো প্রচারণাও। তবে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়ায় সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সিটি নির্বাচন।
নির্বাচনী এলাকায় নতুন ভোটার ৭৫,০০০। নগর অভিভাবক নির্বাচনে এবার তারাই থাকবেন মূল ভূমিকায়। নির্বাচন নিয়ে তাই তাদের জল্পনা কল্পনার কোনো কমতি নেই। চায়ের দোকান কিংবা বন্ধুদের আড্ডা যেখানেই কান পাতা যায়, চলছে প্রার্থী ও তাদের প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণ। আমরা তরুণরাই পারি যে দেশকে এগিয়ে নিয়ে যেতে, আর আমরা চাই যারা তরুণ ভোটার তারা তরুণদেরকেই সুযোগ দিতে। যেভাবে প্রযুক্তির সাথে দেশ এগিয়ে যাচ্ছে ওইভাবে ওয়ার্ড কাউন্সিলগুলো যদি আগায় তাহলে আমাদের দেশটা আরো উন্নত হবে, নারায়ণগঞ্জ সিটিটা আরো উন্নত হবে। নতুন লোকদেরও সুযোগ দেওয়া আমি মনে করি বেটার। পুরনো তো অনেক আছে, তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, নতুনদেরকেও সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা উচিত। নতুন ভোটারদের সঙ্গে তাল মিলিয়ে প্রার্থিতার দৌড়ঝাঁপেও রয়েছেন অসংখ্য নতুন মুখ। নির্বাচিত হলে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই জনগণের সেবা করবেন বলে প্রতিশ্রুতি তাদের। মানুষ আসলে চায় জনপ্রতিনিধি যাতে তার বিপদে তার পাশে গিয়ে দাঁড়ায়। নতুন যে ভোটারগুলো আছে ৮৬,০০০-এর মতো, প্রায় ৮০-৮৬,০০০-এর মতো যে ভোটার আছে, তাদের যে আধুনিক চিন্তা ভাবনাকে সেটাকে সংযুক্ত করে একটা আধুনিক ওয়ার্ড হিসেবে যেন উপস্থাপন করতে পারি। ডিজিটাল বাংলাদেশে যেভাবে আমাদের নারায়ণগঞ্জ হওয়ার কথা, আমার ৩টা ওয়ার্ডকে ওইরকম করে সাজাবো। একজন নারী হিসেবে আমি চাই যারা পিছিয়ে পড়া নারীরা আছেন তাদেরকে নিয়ে আমি কাজ করব। আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ৪,৭৯,৩৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় নিম্নমানের ওষুধ তৈরির অভিযোগে করা মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের ৫ আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় দেন। মামলায় বাদী ও তদন্ত কর্মকর্তার অযোগ্যতা ও অদক্ষতার কারণে অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণ তুলে ধরেন। এই ৫ আসামির মধ্যে রিড ফার্মার মালিক মিজানুর রহমান, কোম্পানির পরিচালক ও তার স্ত্রী শিউলি রহমান রায়ের সময় আদালতে হাজির ছিলেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে। ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ পানে সারা দেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ উঠলে ১০ আগস্ট ওষুধ প্রশাসনের এক কর্মকর্তা এই মামলা দায়ের করেন। শুধু ওষুধের গায়ে লেবেল ছিল রিড ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাট বিজ্ঞ আদালত মনে করেন বা বলেছেন রায়ের মধ্যে, আমরা আংশিক রায় শুনেছি, পুরো রায়ের কপি পাইনি, সেখানে বলেছেন যে এই আলামত যে রিড ফার্মা লিমিটেডের প্রস্তুতকৃত আলামত সেটার কোনো প্রমাণ নাই এবং সেখান থেকে বা ওষুধ কোম্পানি থেকে বা কারখানা থেকে জব্দ করা হয়নি। এই মর্মে 3 মনে করে খালাস দিয়েছে। পুরো রায়ের কপি পেলে আমরা বুঝতে পারবো যে এখানে কোথায় অযোগ্যতা বা অদক্ষতা ছিল। ব্যবসা নাই, অর্থও নাই, ইভেন আমার সম্পত্তি তো গেছে, আমি আমার পৈতৃক সম্পত্তি, আমার দাদার সম্পত্তি পর্যন্ত বিক্রি করছি। আদালত ন্যায় বিচার করছে, আমি ন্যায় বিচার পাইছি। যেসব বেসরকারি মেডিকেল কলেজ সরকারি নীতিমালা মানছে না সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট সার্ক অঞ্চলের ইএনটি বিশেষজ্ঞদের নিয়ে এক সেমিনার শেষে কথা বলেন তিনি। প্রয়োজন হলে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। সরকার নীতিমালা না মেনে অনেকদের মেডিকেল কলেজ চলছে যেখানে কোনো লেখাপড়া ঠিক মতো হয় না, সেখানে অধ্যাপক নাই, শিক্ষক নাই, সেখানে ল্যাবরেটরি নাই, লাইব্রেরি নাই, কিভাবে সে মেডিকেল কলেজ চলবে বলেন? আমি এদিন সিদ্ধান্ত নিয়েছি 4টা মেডিকেল কলেজকে আমি এবছর থেকে ভর্তি করতে পারবে না তার ওখানে কিছু নাই। তাকে ওয়ার্নিং করেছি 1 বছরের মধ্যে আপনার ইমপ্রুভ করতে হবে, না হলে মেডিকেল কলেজ আমি বন্ধ করে দেবো। বাংলা সময়ে আরো থাকছে। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকে আগুন, 16 মাসের শিশুর মৃত্যু, শর্ট সার্কিট থেকে সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যু। বেলা 11:30টার দিকে র্যাব 8-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে তারা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সহ স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খোকাবাবু বাহিনীর র্যাবের কাছে 22টি আগ্নেয়াস্ত্র ও 1003 রাউন্ড গুলি জমা দেয়। আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানায় জলদস্যুরা। এ নিয়ে 7টি বাহিনীর 60 জন জলদস্যু আত্মসমর্পণ করল। প্রত্যেক বাহিনীর উপর আমাদের সার্ভিলেন্স রয়েছে, গোয়েন্দা কার্যক্রম রয়েছে। আমি আশা করব যদি কারো মাথায় কোনো সামান্যতম সুস্থ বুদ্ধি কাজ করে তার দ্রুত আমাদের কাছে আত্মসমর্পণ করবে। সুন্দরবন এলাকা
আমরা একে একে চিরুনি অভিযানের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটি যারা করেন, যারা জলদস্যুতা করেন, যারা বনদস্যু হিসাবে আজকে আত্মপ্রকাশ করার প্রচেষ্টা করছেন, সবাইকে নির্মূল করা হবে। সেই জন্য আমরা বলছি, আহ্বান করছি যে যারা এখনো বাকি আছেন তারা অতি শীঘ্র আপনারা সারেন্ডার করুন। রাজশাহীতে ৪৩ জন চোরা কারবারি ও মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। বিকেলে মহানগর পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, রাজশাহী মহানগর পুলিশ সম্প্রতি সীমান্তের চর এলাকার অপরাধীদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার একটি সুযোগ দেন। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে পবা উপজেলার মধ্যচরে ৪৩ জন চিহ্নিত চোরা কারবারি ও মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এ সময় মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে তারা আর কখনো অবৈধ কাজ করবেন না মর্মে শপথ করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। তারা আমাদের কথায় উদ্বুদ্ধ হয়ে তারা অন্ধকার জীবন থেকে আলোর পথে আসার জন্যই, স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যই কিন্তু তারা আজকে আত্মসমর্পণ করলো এবং তারা ওয়াদা করলো আপনাদের সামনে যে এরপরে তারা কখনোই এই জাতীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে না, তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হবে না। টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গাবাহী 8টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত সীমান্তের 4টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, 8টি নৌকার প্রতিটিতে 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে রোহিঙ্গাদের প্রায় অর্ধশত নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের একটি ব্যারাকে ভয়াবহ আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় 10টি ঘরের আসবাবপত্র পুড়ে যায়। এলাকাবাসী জানান, আটপাড়া উপজেলার তেলগাতির পূর্ব হাতিয়ার আশ্রয়ণ প্রকল্পে একটি ব্যারাকে 10টি পরিবার বসবাস করে। দুপুরে হঠাৎ করে ঝর্ণা আক্তারের ঘরে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে আগুন আরও 9টি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় ঝর্ণা আক্তারের 16 মাসের শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অন্যান্য ঘরের আসবাবপত্র পুড়ে যায়। জেলা প্রশাসক মোহাম্মদ মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন। আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং আগুন জ্বলতে দেখে আমরা আগুন নির্বাপনের কাজ শুরু করি এবং সম্পূর্ণরূপে আগুন নির্বাপন করি। আমরা প্রশাসনের পক্ষ থেকে যে বাচ্চাটি মারা গেছে তার পরিবারকে তাৎক্ষণিকভাবে আমার যে তহবিল আছে, ত্রাণ তহবিল, সেখান থেকে 15,000 টাকা একটু অনুদান দিলাম এবং অন্যান্য পরিবারদেরকে আমরা কিছু অনুদান এখন দিচ্ছি এবং এটা অ্যাসেস করার পরে সরকারের পক্ষ থেকে নীতিমালার আলোকে যতটুকু সহায়তা করা প্রয়োজন আমরা এটা সহায়তা করব। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের ঘটনায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় গাজীপুরের জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পুলিশ জানায়, সকালে একটি গার্মেন্টস কারখানার শ্রমিক মামুন বাস চাপায় নিহত হন। তার মৃত্যুর খবরে ওই কারখানার অন্যান্য শ্রমিক উত্তেজিত হয়ে জয়দেবপুরের 3 সড়ক এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে গতকাল পুলিশের সংঘর্ষের ঘটনায় শহরে 144 ধারা জারি করেছে প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাত 5-6 জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের একটি প্রতিনিধি দল। রিপোর্টার হারুনুর রশিদের তথ্য, সাইম আকন্দের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আন্দোলনকারীদের সঙ্গে রোববার পুলিশের সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ফুলবাড়িয়া শহরে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য। এদিকে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবুল কালাম আজাদ ওই সময় ছিল,
গার্ড দিছে, আমাদের গার্ড দিছে। মহিলা টিচার যারা ছিলেন, এই আবুল কালাম আজাদ সহ, হেলাল প্রফেসর সহ, তারা চেষ্টা করেছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য, এবং পিছন থেকে তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে। আবুল কালাম আজাদ সাহেব মাঠের এক পাশে দাঁড়ানো ছিল, সেইখানে পুলিশ দৌড়ে গিয়ে তার বুকে লাঠি দেওয়ার পর উনি পরে যান। হাসপাতালে পাঠানো হয় এবং আমরা বিকালে তা আবুল কালাম আজাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা মানে ক্ষিপ্ত হয়ে আবার রাজপথে নেমে আসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ, আমাকে প্রধান করে একটি তদন্ত কমিটি 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আর একটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ওনাকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক আব্দুল মোতালেবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 4 অজ্ঞাতনামা লোককে আসামি করে একটা মামলা হয়েছে, নিয়মিত মামলা হয়েছে। আর একটি ওই যে ইউডি মামলা হয়েছে, ওই যে একজন ভিকটিম সে যে মারা গেছিল, সে পথচারী অসুস্থ অবস্থায় মারা গেছিলেন, এই সংক্রান্ত একটা ইউডি মামলা করছি আমরা। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে স্বাভাবিক, এলাকায় 144 ধারা জারি করা আছে। রোববারের ঘটনায় নিহত 2 জনের গায়েবানা জানাজা বিকেলে জোরবাড়িয়া কাছারি মাঠে অনুষ্ঠিত হয়। সময় সংবাদ, ময়মনসিংহ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন কক্ষ। এতে এক শিক্ষক সহ আহত হয়েছেন অন্তত 4 জন। পুলিশ জানায় বেলা 12টার দিকে ছাত্রদল তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কলেজে মিছিল বের করে। মিছিলটি শহীদ মিনারে পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দেয় বলে অভিযোগ করে ছাত্রদলের কর্মীরা। এতে কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রদের বাধা দিতে গেলে 3 শিক্ষক সহ 4 জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 1 জনকে আটক করা হয়েছে। উত্তেজনা এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজে মিছিল ও মিটিং নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান নিহতের ঘটনায় ঢাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করেছেন আন্দোলনকারীরা। অভিযুক্ত সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ায় অবরোধ সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি শোভন দাস। তবে বাকি 4 দফা দাবি আদায়ে অন্যান্য কর্মসূচি চলবে বলেও জানানো হয়। এদিকে অবরোধ স্থগিতের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। গত 20 নভেম্বর নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে আত্মহত্যার প্রতিবেদন দেয়া হলেও তা প্রত্যাখ্যান করে তার পরিবার। এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী সহ 10 জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন দিয়াজের মা। সঠিক সময়ে বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লাস পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, হয়তো তারা সেজন্য শিক্ষার্থীদের উপস্থিতিটা কিছুটা কম, কিন্তু একদম যে ক্লাস পরীক্ষা হচ্ছে না সেটা বলা যাবে না। মাননীয় ভিসি স্যার এবং আমাদের নেতা মাননীয় মেয়র আজম নাসিরউদ্দিনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে যেহেতু প্রথম দফা মেনে নিয়েছে এবং পরবর্তী দফাগুলো মেনে নেওয়া হবে, এই ধরনের আশ্বাস আমরা পেয়েছি। সেই অবস্থায় আমরা অবরোধ থেকে সরে এসে আমাদের আন্দোলন চলতে থাকবে। আর যে 4টা দফা বাকি আছে সেই দফাগুলো আদায়ের জন্য আমাদের আন্দোলন চলতে থাকবে, কিন্তু অবরোধটা শিথিল করা হলো, সাময়িকভাবে স্থগিত করা হলো। বাংলার সময় আরো থাকছে। মহেশখালীর মাতার বাড়িতে বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অর্ধশত বিদেশি নাগরিকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা। সরকারের পদক্ষেপে সন্তুষ্ট বিদেশিরাও। স্বাধীনতা পরবর্তী চট্টগ্রামে লোক সংখ্যা 7 গুণ এবং মামলার সংখ্যা 20 গুণের বেশি বাড়লেও সে অনুযায়ী বাড়েনি আদালতের সংখ্যা। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ, অথচ জেলার 16টি উপজেলা এবং নগরীর 16টি থানার প্রায় 2.5 কোটি বাসিন্দার জন্য মোট আদালত রয়েছে 75টি। এতে দিন দিন মামলার জট বেড়েছে, সে সাথে বাড়ছে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বন্দরনগরী চট্টগ্রামের আদালত ভবনের বয়স 125 বছরের বেশি। স্বাধীনতার পর জেলা এবং নগরের বিচার কাজ সম্পন্ন হতো একই সাথে। তখন মূলত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে চলত বিচার ব্যবস্থা, কিন্তু 1999 সালের 1 ফেব্রুয়ারি বিচার কাজের সুবিধার্থে জেলা ও নগরীকে পৃথক করা হয়। পৃথকের দীর্ঘ সময় পেরিয়ে গেল, বাড়েনি বিচার ব্যবস্থার পরিধি। মহানগরীতে বিচার কার্যে নিয়োজিত ম্যাজিস্ট্রেট এবং জজের সংখ্যা হচ্ছে 21 জন। নতুন আইন, নতুন অপরাধ, নতুন থানা এবং লোক সংখ্যা, এই সবকিছু মিলিয়ে এই লোক সংখ্যার জন্য 21 জন দিয়ে 16টা থানা এবং 60 লক্ষ মানুষের বিচার করা এটা অসম্ভব এবং দুঃসাধ্য ব্যাপার। নগরী ও জেলা মিলিয়ে বর্তমানে 2.25 লাখের বেশি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। যে অনুযায়ী মামলার সংখ্যা বাড়ছে, সেই অনুযায়ী বিচারকের পদ সৃষ্টি না হয় সৃষ্টি হচ্ছে মামলা জট। 30,000-এর ঊর্ধ্বে সিভিল মামলা, মাত্র 3 জন বিচারক। 1 লক্ষ পর্যন্ত মামলা আছে চট্টগ্রামে, সেখানে আমাদের বিচারক আছে মাত্র 7 জন এডিশনাল জাজ। মিনিস্ট্রির কথা, আমাদের চিফ জাস্টিস মহোদয়ের কথা একই কথা, আসলে বিচারক সংকট আছে। এই অবস্থায় বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে দ্রুত বিচারক নিয়োগের ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ে একের পর এক চিঠি দিচ্ছে বলে জানায় আইনজীবী সমিতি। আমরা বলেছি উপরের লেভেলে, এবং কিছুদিন আগে আমাদের এই ইন্সপেকশনে আসছিলেন জাস্টিস, ওনাকে আমরা বলেছি কমপক্ষে 9টা সাব জজ দরকার, জয়েন্ট জজ দরকার, সে যে অন্তত 6টা হলে আমাদেরকে দেন। আদালত সংশ্লিষ্টরা জানিয়েছে, বর্তমানে মামলা অনুযায়ী প্রয়োজনীয় বিচারক সংকট থাকায় প্রতিটি মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয় সর্বনিম্ন 1 মাস থেকে সর্বোচ্চ 2 মাস পর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বেইলি ব্রিজে মালবাহী ট্রাক আটকে যাওয়ায় খাগড়াছড়ি রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল 10টা থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাথর বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ি থেকে মহালছড়ি যাচ্ছিল। মাইসছড়ির জয়সেনপাড়া এলাকায় বেইলি সেতু পার হওয়ার সময় পাটাতনের সঙ্গে সেটি আটকে যায়। এতে ব্রিজের দুদিকে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করে। পাবনার সুজানগরে নিজামুদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে হরতালের সমর্থনে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে সমাবেশ করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির আহ্বায়ক, পৌর মেয়র সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। তারা অবিলম্বে কলেজটি জাতীয়করণের দাবি জানান। এদিকে হরতালের কারণে সুজানগরে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। নাটোরের সাবেক ইউপি সদস্যকে খুনের মামলায় অভিযুক্ত বর্তমান ইউপি সদস্য সহ 2 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে সিংড়ার জামতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গত 5 আগস্ট জেলার বড়গ্রাম এলাকায় সাবেক ইউপি সদস্য মুজাফফর ও তার ভাই হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী ও তার ভাই ইয়াসিন আলীকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তাদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল র্যাব। এরই প্রেক্ষিতে গতকাল রাতে জামতলী এলাকায় তারা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও 8 রাউন্ড গুলি সহ ইউনুস ও ইয়াসিনকে গ্রেপ্তার করে র্যাব। এই আসামিগুলো দীর্ঘদিন পলাতক ছিল। গতকাল আমরা গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে ওদেরকে রাত 2টার সময় সিংড়া এলাকা থেকে আমরা একটি রাস্তা গঠন করে থাকি। পরে ওদেরকে হাতে নাতে 2টি অস্ত্র সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে চলছে দেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ইউনিট স্থাপনের কাজ। সেখানে কর্মরত রয়েছেন প্রায় 150 বিদেশি নাগরিক। পুলিশের আইজি জানান, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। আর সরকারের এই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট কর্মরত বিদেশিরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে চলছে দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ। এখানে কাজ করছেন কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও ভারত সহ অর্ধশত বিদেশি নাগরিক। তাদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বিশেষ আনসার, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। তবে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন পুলিশের আইজি। আর কোস্টগার্ড বলছে, নদী ও সাগরে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। যেহেতু বড় প্রজেক্ট হবে, এখানে পুলিশের সংখ্যা বেশি লাগবে। আমরা ইতিমধ্যে
50 জন পুলিশের একটি ফাঁড়ি নির্মাণের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে। এরপর চাহিদা ভিত্তিতে আমরা আরো প্রস্তাব দেব। তাদের যে ড্রেজার যেটা ব্যবহার করছে, যেটা সিঙ্গাপুর থেকে এনেছে, সেই ড্রেজারের আশেপাশে বাহ্যিক বা বহির কোনো শত্রু আক্রমণ যেন না হয়, অথবা এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে সেখানে ডিউটি করতে হচ্ছে। 24 ঘন্টা তাদের নিরাপত্তা দিতে হচ্ছে। কয়লা ভিত্তিক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট বলে জানালেন নির্মাণ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা এই বিদেশি কর্মকর্তা। After that, our client and the Bangladesh government take care of our site security immediately. We deeply appreciate for their action, and then we request to them to continue this security support. আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পরিদর্শনে এসে জানালেন 5-6 বছরের মধ্যে এটি প্রাণচঞ্চল বিশাল প্রকল্প এলাকায় পরিণত হবে। এটা বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প। যে কোনো ইনফ্রাস্ট্রাকচারের থেকে যে দূর দূরান্ত গ্রাম দেখছেন বা যে পরিমাণে মার্শল্যান্ড দেখছেন, একটা সময় দেখা যাবে প্রায় 5-6 বছরের মধ্যে এর একটা প্রাণচঞ্চল একটি বিশাল প্রকল্প আকার ধারণ করবে। প্রায় 36,000 কোটি টাকায় স্থাপন করা হচ্ছে 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ প্ল্যান্টটি। চলতি বছরই এর মূল নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে 2022 সালে। সময় সংবাদ, কক্সবাজার। সিলেটে নৃশংস হামলার শিকার কলেজ শিক্ষার্থী খাদিজাকে রাজধানী স্কয়ার হাসপাতাল থেকে সাভারে সিআরপিতে নেওয়া হয়েছে। সকালে অ্যাম্বুলেন্সে করে তাকে সিআরপিতে নেওয়া হয়। সিআরপি নিউরোসার্জন ডাক্তার সাইদ উদ্দিন হেলাল খাদিজার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, খাদিজা এখন অনেকটাই সুস্থ হলেও তার বাম হাত স্বাভাবিক হতে সময় লাগবে। এদিকে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সুস্থ হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন খাদিজা। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত 3রা অক্টোবর খাদিজাকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করব। আমার জন্য দোয়া করেছেন, তাদের দোয়া আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। তার নিউরোলজিক্যাল লেভেল কি ধরনের আছে সেটা 15, আমার আপনার যেরকম 15 থাকে, খাদিজারও এখনো গ্লাসগো কমা স্কেল 15। উনি নিজের খাওয়া নিজে খেতে পারছেন, নিজে শ্বাস নিতে পারছেন, নিজের দৈনন্দিন কাজগুলো অনেকটাই ডান হাত দিয়ে করতে পারছেন। যেহেতু উনার মাথার বাম দিকে উনার ইনজুরি ছিল, এই জন্য আমাদের সাধারণত ডান দিকটা বাম দিককে নিয়ন্ত্রণ করেন। এই জন্য ডান দিকে ইনজুরির কারণে উনার বাম হাত পা অবশ ছিল, এখনো কিছুটা অবশ আছে। সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ মানবতা, উন্নয়ন ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এগুলো থাকলে দেশের কোনো খাতে স্থিতিশীলতা আসা সম্ভব নয়। দুপুরে ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এটা কিন্তু মানবতার শত্রু, এটা উন্নয়নের শত্রু, এটা গণতন্ত্রের শত্রু, সবকিছু শত্রু। যেখানে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ থাকে সেই দেশে কোনোদিন স্থিতিশীল অবস্থা আসে না। যখনই আমাদের দেশের সম্পদের বহিঃপ্রকাশ ঘটেছে তখন থেকেই কিন্তু আমাদের দেশের উপরে সেন দৃষ্টি পড়েছে আন্তর্জাতিক বলয়ের শক্তি, এবং তখন থেকেই ষড়যন্ত্র শুরু। কিন্তু আজকে শেখ হাসিনা বিরতার কারণে আমরা সেই ষড়যন্ত্র অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করে আজকে একটি স্থিতিশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার পাশের 8টি গ্রামের বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনায় নতুন করে দেখা দিয়েছে ফাটল। এতে আতঙ্কের মধ্যে বাস করছে অন্তত 10,000 মানুষ। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। জনপ্রতিনিধিরা বলছেন, দাবি আদায় না হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেয়া হবে। যদিও খনি কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির আশপাশের অন্তত 8টি গ্রামের বেশিরভাগ ঘরের দেয়ালেই এরকম ফাটল দেখা যায়। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় রাতেই ছোট এবং মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠছে গোটা এলাকা। নষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষেত, শুকিয়ে যাচ্ছে মাছ চাষের পুকুর। টিউবওয়েলগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। আর এমন কাঁপ শব্দটা হয়, থরথরে মাটির দেওয়াল শুদ্ধে একলা সাত বর্গা শোক শুদ্ধে কাঁপে। বাড়ি ঘর আমার ফাড়ি চৌচুর হয়েছে, ঘর থাকতে পারি না, বারান্দার থাকি। পানি উঠে না, এখানে বোরিং হচ্ছে না, অন্যখান থেকে পানির লাইন নিয়ে আসছি। জীবনের তো নিরাপত্তা নেই। আমাদের দাবি এখন সরকার হলে এখন আমাদের এগুলো দেখো,
এরই প্রতিবাদে 8 দফা দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন এলাকাবাসী। এই বাড়ি ঘর কি জন্য ফাটতেছে, কি জন্য ভাঙতেছে, তারা এই কয়লা খনির কোনো কর্তৃপক্ষ কোনো দেখতেছে না, তারা কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমরা নিরুপায় হয়ে আছি। সরকার আমাদেরকে যেটা বলছে আর পেট্রো বাংলা যেটা বলে সেটা সেই অনুযায়ী আমরা কোনো ক্ষতিগ্রস্ত পাচ্ছি না। আমার প্রস্তাব এলাকার মানুষের যেটা দুঃখ অবশ্যই গভর্নমেন্ট এই ফুটের ন্যাক দৃষ্টি রাখুক। অতি শীঘ্রই যদি এর সুষ্ঠু ব্যবস্থা না নেয়, তারা যদি এগিয়ে না আসে, তাহলে আমরা এর পরবর্তীতে কঠোর আন্দোলন নিয়ে আমরা এগিয়ে আসব। তবে কয়লা উত্তোলনের ফলে অধিগ্রহণকৃত এলাকার বাইরে ভূমিধস বা কেউ ক্ষতিগ্রস্ত হলে মনিটরিং কমিটির মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। কমিটি আমাদের কাছে একটা রিপোর্ট দেবে, এরপর আমরা ফার্দার যে সকল প্রক্রিয়া এর আগে আমরা গ্রহণ করে আসছি, কারণ আমরা তো এই কাজগুলো আগে করে আসছি, আপনারা জানেন, সেই কাজগুলো আমরা তখন করব। বড়পুকুরিয়া কয়লা খনিতে 2005 সালে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরুর পর 2006 সাল থেকেই খনি সংলগ্ন গ্রামগুলোতে শুরু হয় ভূমিধস। খনি কর্তৃপক্ষ 2010 সাল থেকে 2012 সালের মধ্যে 646 একর জমি অধিগ্রহণ করে। সময় সংবাদ, দিনাজপুর। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনার পিকচার প্যালেস মোড়ে মানববন্ধনের আয়োজন করে জন উদ্যোগ নামে একটি সংগঠন। এ সময় বক্তারা রোহিঙ্গাদের ওপর অমানবিক আচরণ বন্ধে জাতিসংঘ, ওআইসি সহ মানবাধিকার সংগঠনগুলোর নীরব ভূমিকার নিন্দা জানায়। খাগড়াছড়ির শাপলা চত্বরে ইমাম সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংসতা বন্ধের আহ্বান জানানো হয়। এছাড়া যশোর, শেরপুর সহ বেশ কয়েকটি জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে নানা কর্মসূচি পালিত হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা উচ্ছেদের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও র্যালি করেছে আদিবাসী পরিষদ। সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। মানববন্ধন থেকে আদিবাসীদের সম্পদ ও মানবাধিকার রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। ঠাকুরগাঁওয়ে কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করে জেলা আদিবাসী পরিষদ। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে সাঁওতালদের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়। গাইবান্ধা শহরের ডিবি রোডে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটির জেলা শাখা। এ সময় নেতারা সাঁওতালদের ক্ষতিপূরণ ও গোবিন্দগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এছাড়া দিনাজপুর, জয়পুরহাট সহ বেশ কয়েকটি জেলায় আদিবাসীদের অধিকার রক্ষায় 10 দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি পালন করে সংগঠনটি। রংপুর অঞ্চলে শীত পড়তে শুরু করেছে। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনে দেখা দিচ্ছে নানা রোগব্যাধি। হাড় কাঁপানো শীতকে ঘিরে এখনই দুশ্চিন্তায় দরিদ্র জনগোষ্ঠী। তবে শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। প্রকৃতিতে এখন হেমন্তের হিমেল হাওয়া বইলেও উত্তরের জনপদ রংপুর অঞ্চলে এখনই শীত যেন জেঁকে বসেছে। দিনে খানিকটা গরম অনুভূত হলেও সন্ধ্যা থেকে সকাল অবধি হালকা শীত যেন এখনই কাবু করে ফেলছে এ অঞ্চলের জনজীবন। সামনে আরো বেশি শীত পড়বে, তাতে আমাদের একটু খুব সমস্যা হয় আর কি। খুব ঠান্ডা লাগবে, খুব অভাবে আছি, গরিব মানুষ, কাপড় সমস্যা, ছেলে মেয়েকে নিয়ে আমাদের খুব সমস্যা হয়। রাস্তার ধারে ঘর তুলে আছি, খুব কষ্টে আছি আমরা। অবস্থা সম্পন্ন মানুষেরা শীত মোকাবেলায় গরম কাপড়ের জন্য নগরীর শপিং মলগুলোতে ভিড় জমাচ্ছে, আর দরিদ্র জনগোষ্ঠী ছুটছে ফুটপাতের দোকানগুলোতে। দোকানিরাও বলছেন তাদের ব্যবসা জমতে শুরু করেছে। দিনে তো গরম, রাত্রে শীত, রাত্রে প্রচুর ঠান্ডা অনুভব হয়। এখন ঠান্ডার কারণে বাচ্চাদের জন্য কাপড় নিচ্ছি এবং এখানে ভালো কম দামে পাই। আর এই অঞ্চলের শীতের কথা বিবেচনা করে তা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা। সরকারি তরফ থেকে আমাদের কম্বল ইতিমধ্যে এসে গেছে এবং কম্বলগুলি উপজেলা ওয়ারি বন্টন করে দিয়েছি।
এবং সেই কম্বলগুলিকে আমাদের একটি সময় আছে, একটি নির্দিষ্ট সময়, সেই সময়ে যথারীতি বন্টন করা হবে। অপরদিকে দিনে গরম রাতে শীত, এই আবহাওয়ায় বয়স্ক ও শিশুদের সুস্থ থাকার জন্য নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শেষ রাতের টেম্পারেচারটা কিন্তু এখন একটু কমে যায়, এই সময়টাতে কিন্তু কাপড় চোপড় একটু গায়ে রাখলে ভালো হয়। তাতে হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া শিশু বা বয়স্ক মানুষ, এই দুই ক্যাটাগরির মানুষের দিকে আমাদের এই বিষয়টা দৃষ্টিটা আমাদের থাকে। আবহাওয়ার এই পরিবর্তনজনিত কারণে গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় ৩০০ জন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2019 সাল থেকে এসএসসিতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সহ বেশ কিছু সুপারিশ শিক্ষাবিদদের। মান উন্নয়নের স্বার্থে বাস্তবায়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় 1.25 লাখ। প্রার্থী বাছাইয়ে আধুনিক নগর ব্যবস্থা গুরুত্ব পাচ্ছে নতুন ভোটারদের কাছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে শহরে 144 ধারা জারি, পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের খোকাবাবু বাহিনীর প্রধান সহ 12 জলদস্যুর আত্মসমর্পণ, 22টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি জমা। এবং ভেজাল প্যারাসিটামল সেবনে শিশু মৃত্যুর ঘটনায় রিড ফার্মাসিউটিক্যালসের 5 আসামির সবাই খালাস। তদন্তের গাফিলতিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, রায়ে আদালত। দর্শক, এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।